Hello everyone, welcome to our channel that is SM Edusphere. আজ আমরা নবম শ্রেণীর বায়োলজি বা জীববিজ্ঞানের একটা ভীষণ গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং চ্যাপ্টার শুরু করতে চলেছি, যার নাম হলো দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছো যে আমাদের চারপাশে এত রকমের জীব, গাছপালা, পশু পাখি বা আমরা নিজেরা, আমাদের এই শরীরের ভেতর থেকে অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি? তো মনে করো যে যেমন একটা বাড়ি, বড় বাড়ি তৈরি হয় ছোট ছোট ইঁট গেঁথে, তেমনি সমস্ত লিভিং অর্গানিজম বা জীব তৈরি হয় একটা ছোট একক দিয়ে, যাকে আমরা বলি সেল বা কোষ। তো আজকের এই ভিডিওতে আমরা জানব এই কোষ কীভাবে আবিষ্কার হলো, ডিসকভারি অফ সেল, কোষ তত্ত্ব বা সেল থিওরি, অ্যান্ড দ্য বাউন্ডারি, মানে কোষের সীমানা কী বা সীমানা কীভাবে কাজ করে। তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আজকের ক্লাস থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। চলো শুরু করা যাক। প্রথমে আসা যাক কোষের আবিষ্কারের ইতিহাসে। সালটা ছিল 1665, 1665। বিজ্ঞানী রবার্ট হুক একটি গাছের পাতলা ছাল থেকে তৈরি করে একটা টুকরো নেন এবং ওই টুকরোটা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের বা প্রিমেটিভ মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করছিলেন। উনি দেখলেন যে ওই যে ছালের টুকরোটা দেখতে ঠিক মৌচাকের খোপগুলোর মতো। মানে জিনিসটা হচ্ছে উনি এইরকম একটা জিনিস লক্ষ্য করলেন। মৌমাছি যেটা কতটা মৌচাককে যদি কাটা হয় তাহলে দেখবে এইরকমই দেখতে হয়, যেটাকে বলা হয় হানিকম্ব টাইপ। তো উনি যখন লক্ষ্য করলেন দেখলেন এরকম ছোট ছোট আছে এবং তার মাঝখানে খুব ছোটো ছোটো কুঠুরি আছে। তো এই কুঠুরিগুলোরই নাম উনি দিলেন সেল। সেল একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো লিটিল রুম বা ছোট্ট ঘর। তবে একটা জিনিস মনে রাখবে, রবার্ট হুক যে কোষগুলো দেখেছিলেন সেগুলো কিন্তু ছিল মৃত কোষ বা ডেড সেলস। ঠিক এরই 9 বছর পর 1674 খ্রিস্টাব্দে, ইন দ্য ইয়ার অফ 1674, লিউয়েন হক বলে একজন বিজ্ঞানী একটু উন্নত বা ইমপ্রুভ মাইক্রোস্কোপ ব্যবহার করে এক ইতিহাস বদলে দিলেন। অ্যাকচুয়ালি উনি পুকুরের জল পরীক্ষা করে প্রথমবার ফ্রি লিভিং সেলস বা জীবিত মুক্ত কোষ আবিষ্কার করলেন। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে প্রথম কোষ কে আবিষ্কার করেন? তো তখন আনসারটা হবে রবার্ট হুক। কিন্তু যদি কোশ্চেন এরকম আসে যে প্রথম জীবিত কোষ কে দেখেন, তখন উত্তরটা কিন্তু হবে লিউয়েন হক। তো মনে থাকবে জিনিসটা। তো কোষ আবিষ্কার হলো, কিন্তু তার ভেতরে কি আছে? 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন কোষের ভেতরে একটা গোল মতন অংশ দেখতে পান যা কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। উনি এটার নাম দিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। এটাকে কোষের মস্তিষ্কও বলা চলে। আসলে আমাদের মস্তিষ্ক বা ব্রেন যে কাজটা করে, মানে আমাদের পুরো শরীরটাকে যেমন সঞ্চালন করে, তেমনি এই নিউক্লিয়াসও কোষেরকে সঞ্চালন করে। এর ঠিক কয়েক বছর পর 1839 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পুরকিঞ্জি লক্ষ্য করলেন কোষের ভেতরে একটা জেলির মতো তরল পদার্থ রয়েছে যা জীবনের মূল ভিত্তি। উনি এই তরল অংশটার নাম দিলেন প্রোটোপ্লাজম। কী নাম দিলেন?
প্রোটোপ্লাজম। তবে এই যে সমস্ত কিছু আবিষ্কার হচ্ছিল একের পর এক, এর পেছনে আসল হিরো কে ছিল বলতে পারো? আসলে এর পিছনে হিরো ছিল ম্যাগনিফাইং লেন্স বা বিবর্ধক লেন্সের উন্নতি। লেন্স যত উন্নত হয়েছে, আমাদের চোখের সামনে এই আণুবীক্ষণিক জগৎ বা মাইক্রোস্কোপিক যে ওয়ার্ল্ড, সেটা তত বেশি পরিষ্কার হয়েছে। তো এখন আমরা জানবো বায়োলজির অন্যতম গুরুত্বপূর্ণ একটা থিওরি সম্পর্কে, যাকে বলা হয় সেল থিওরি বা কোষতত্ত্ব। 1838 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্লাইডেন এবং 1839 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোয়ান, এই দুজন বিজ্ঞানী মিলে প্রথম সেল থিওরি সামনে আনেন। ওনাদের মূল কথা ছিল পৃথিবীতে যত গাছপালা বা প্রাণী আছে সবার মানে সকলের শরীর কোষ দিয়েই তৈরি। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছিল যে নতুন কোষগুলো কোথা থেকে আসে? তো এই প্রশ্নের উত্তর দিলেন বিজ্ঞানী ভার্চাও 1855 সালে। তো উনি এই থিওরিটাকে আরেকটু বাড়িয়ে বললেন যে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, মানে সমস্ত কোষ পূর্ববর্তী কোষ থেকেই তৈরি হয়েছে। তো মানে জিনিসটা এরকম হলো যে পৃথিবীতে কোনো নতুন কোষ হুট করে তৈরি হয় না, আগে থেকে থাকা কোনো কোষ বিভাজিত বা ডিভাইডেড হয়েই নতুন কোষের জন্ম দেয়। আর এই থিওরিটাই প্রমাণ করে যে কোষই হলো জীবনের মূল স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট। এটা একটা খুব ভালো কোশ্চেন, বিশেষ করে যারা ক্লাস 9-এ পড়ে তাদের জন্য তো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলো কথা বলা যাক কোষের বাউন্ডারি বা সীমানা নিয়ে। আমাদের ঘরের বাইরে যেমন দেওয়াল থাকে, ঠিক তেমনই একটা কোষের সবচেয়ে বাইরের যে লিভিং বা সজীব আবরণ থাকে তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। এটি ভীষণ ফ্লেক্সিবল বা নমনীয় হয়। এই প্লাজমা মেমব্রেন একটা স্পেশালিটি আছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বা প্রভেদক ভেদ্য। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে কেন এরকম এক ধরনের একটা নাম দেওয়া হলো। এর কারণ হলো এটা বলতে পারো এক ধরনের খুব চালাক একটা পর্দা, যে কি করে কোষের বাইরের সমস্ত জিনিসকে ভেতরে ঢুকতে দেয় না, আবার ভেতরের সব জিনিসকে বাইরে যেতে দেয় না। এটি বেছে বেছে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস যেমন জল, অক্সিজেন ভেতরে আসতে দেয়, আর ক্ষতিকর যে বর্জ্য পদার্থ সেগুলো কোষের বাইরে বের করে দেয়। এইভাবে এটি কোষের ভেতরের পরিবেশকে একদম ব্যালেন্স রাখে। এবার প্রশ্ন আসে যে তাহলে এই পর্দা যে আছে এর এপার ওপার উপাদানগুলো যাতায়াত করে কিভাবে? এর প্রধান দুটি পদ্ধতি হলো ডিফিউশন আর অসমোসিস। প্রথমে বুঝি ডিফিউশন বা ব্যাপন কি। যখন কোনো মানে গ্যাসের অণু নিজে থেকেই বেশি ঘনত্বের বা হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে কম ঘনত্বের জায়গা বা লো কনসেন্ট্রেশন এরিয়ার দিকে ছড়িয়ে পড়ে, তাকে আমরা ব্যাপন বলি। ঠিক আছে, আসলে এই পদ্ধতিতেই কোষের ভেতরে অক্সিজেন প্রবেশ করে এবং কোষের ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যায়। আসলে ব্যাপন জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে যে তোমরা যদি বিভিন্ন পূজার সময় আমরা যে আগরবাতি জ্বালাই, যে আগরবাতির ধোঁয়াকে লক্ষ্য করো, আগরবাতির ধোঁয়া যে পদ্ধতিতে ছড়িয়ে পড়ে রুমের মধ্যে, সেটা অ্যাকচুয়ালি ব্যাপন পদ্ধতি।
আগরবাতির যে টিপ মানে যেখানটা জ্বলে সেই জায়গায় ধোঁয়ার কনসেন্ট্রেশন বা ঘনত্বটা অনেকটা বেশি থাকে। ধীরে ধীরে কী হয়, ওটা পুরো রুমে ছড়িয়ে পড়ে, যেখানে অ্যাকচুয়ালি লো কনসেন্ট্রেশন থাকে ধোঁয়ার। এই পদ্ধতিটাকেই বলা হয় ব্যাপন পদ্ধতি। আর যখন গ্যাসের বদলে জলের কোনো অণু মেমব্রেনের মাধ্যমে বেশি জলের ঘনত্বের জায়গা থেকে, মানে যেখানে জল বেশি আছে সেরকম কোনো জায়গা থেকে কম জলের ঘনত্বের দিকে যায়, মানে যেখানে জলের পরিমাণ কম আছে সেই দিকে যায়, সেটাকে বলা হয় অসমোসিস বা অভিস্রবণ। অ্যাকচুয়ালি আমাদের যে উদ্ভিদ আছে, উদ্ভিদের মূল বা শিকড় যে মাটি থেকে জল টানে তা কিন্তু এই অসমোসিস বা অভিস্রবণ পদ্ধতি। এবার ধরো আমরা একটা কোষ নিলাম এবং কোষটাকে আলাদা আলাদা রকমের জলের দ্রবণে রাখলাম। এবার আলাদা আলাদা জলের দ্রবণ বলতে মানে যেখানে জলের ঘনত্বর পার্থক্য রয়েছে। তো এর উপরে বেশ করে দ্রবণের প্রকার আমাদের কাছে আছে, যেরকম 3 ধরনের দ্রবণ আমরা পাই, যেটাকে বলা হয় হাইপোটোনিক সলিউশন বা লঘু সারক দ্রবণ, আইসোটোনিক সলিউশন বা সমসারক দ্রবণ এবং হাইপারটোনিক সলিউশন বা অতিসারক দ্রবণ। প্রথমে আসা যাক লঘু সারক দ্রবণ বা হাইপোটোনিক দ্রবণের কথায়, হাইপোটোনিক সলিউশনের কথায়। তো হাইপোটোনিক সলিউশনটা কি? হাইপোটোনিক সলিউশনের মানে হলো কোষের বাইরের দ্রবণে জলের পরিমাণ বা ঘনত্ব অনেক বেশি, মানে দ্রবণটার ঘনত্ব বেশি নয়, সেখানে জলের পরিমাণটা বেশি বা জলের ঘনত্বটা বেশি, আর কোষের ভেতরে জল কম। তাহলে জেনারেলি অসমোসিসের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কী হবে, জল বাইরে থেকে হু হু করে কোষের ভেতরে ঢুকবে, এর ফলে কোষটা কী হবে, রসগোল্লার মতো ফুলে যাবে, এরকম টাইপের একটা। অ্যাকচুয়ালি রসগোল্লাও যে ফুলে কতকটা এই টাইপেরই। বা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে, বাড়িতে যে খাওয়ার জন্য ছোলা কড়াই ভেজানো হয়, সেই ছোলা কড়াইও কিন্তু এই কারণেই ফুলে ওঠে। তোমরা যদি একটু লক্ষ্য করো জিনিসটা কীরকম, এই প্রথম টেস্ট টিউবটা দেখো, এটা একটা হাইপোটোনিক সলিউশন নেওয়া হয়েছে, এখানে যে কোষটা রয়েছে দেখো, কোষটা একদম পুরো ফুলে রয়েছে। সেকেন্ডটায় যদি দেখো কোষটা একটু ছোট ছিল, ওইটার সেম পরিমাণ কোষ এই এই প্রথম টেস্ট টিউবটায় রাখা হয়েছে, এবং যে দ্রবণটা টেস্ট টিউবে নেওয়া হয়েছে সেটা হাইপোটোনিক মানে লঘু সারক দ্রবণ। তো যার কারণে জল ভিতরে গিয়ে কী হয়েছে, কোষটাকে ফুলিয়ে দিয়েছে। এবার যদি আমরা আসি সেকেন্ড টাইপ মানে আইসোটোনিকটা কি? আইসোটোনিক সলিউশন বা সমসারক দ্রবণটা হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে কোষের ভেতর এবং বাইরে জলের ঘনত্ব বা পরিমাণ সেম থাকে। এখানে কি হবে, কোনো ধরনের আদান প্রদান হবে না, তো যে কারণে কোষের যে সাইজ সেটা একই রকম থেকে যায়। এবার আমরা যদি আসি হাইপারটোনিক সলিউশন বা অতিসারক দ্রবণের কথায়। অতিসারক দ্রবণটা কি? যেখানে কোষের বাইরের চেয়ে কোষের নিজের ভেতরে জলের ঘনত্ব বেশি, মানে যে দ্রবণটাতে জলের ঘনত্ব অনেক কম, জলের পরিমাণ কম আছে, মনে করো নুন চিনির জল যেখানে হয়, সেখানে জলের পরিমাণ এমনি জলের থেকে কমে যায়, সেরকমই। তো এরকম একটা সলিউশানে আমরা যদি কোষটাকে রাখি তাহলে কি হবে, কোষের ভেতরে যেহেতু জলের পরিমাণ বেশি আছে, মানে জলের ঘনত্ব বেশি আছে, সেই কারণে কোষের ভেতর থেকে জল আমাদের বাইরে চলে আসবে। তখন কোষটা কী হবে, সংকুচিত হয়ে যাবে, মানে একটু শুকিয়ে যাবে, কুঁকড়ে কুঁকড়ে যাবে। এখানে দেখতে পারো ভিডিওতে কীরকমভাবে কুঁকড়ে গেছে, একটু শ্রিঙ্ক করে যাবে। তো এর আগে আমরা যে কোষ পর্দা বা সেল প্লাজমা মেমব্রেনের কথা বললাম, সেটা আসলে উদ্ভিদ এবং প্রাণী দুজনেরই থাকে। কিন্তু উদ্ভিদ বা
গাছপালায় এই পর্দার বাইরেও আরেকটা স্পেশাল বাউন্ডারি থাকে, যাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর। মনে রাখবে, এটি কিন্তু প্রাণী কোষে একদম থাকে না, শুধু উদ্ভিদ কোষেই থাকে, ছত্রাক আর ব্যাকটেরিয়াতেও থাকে। আর এটি প্লাজমা মেমব্রেনের মতো সজীব নয়, মানে জীবিত নয়। এর এটা অ্যাকচুয়ালি শক্ত এবং মৃত বা ডেড আবরণ, যা সেলুলোজ নামক একটা জটিল শর্করা দিয়ে তৈরি। আসলে সেলুলোজের মূল কাজ হলো গাছকে সোজা দাঁড়িয়ে থাকার শক্তি বা স্ট্রাকচারাল স্ট্রেংথ দেওয়া, ঠিক আছে, এবং সাথে প্রোটেকশান দেওয়া। এবার এই সেল ওয়ালের কারণে উদ্ভিদ সেলে একটা দারুণ ফেনোমেনা ঘটে, যাকে বলা হয় প্লাজমোলাইসিস। জিনিসটা কি? মানে আমরা একটু আগে যে দেখলাম হাইপারটোনিক দ্রবণে কোষকে যদি রাখা হয় তাহলে কি হয়, কোষ থেকে জল বেরিয়ে যায়। একটা উদ্ভিদ কোষ থেকে যখন অসমোসিসের কারণে জল বেরিয়ে যায়, তখন তার বাইরের শক্ত দেওয়াল বা যে সেল ওয়াল কিন্তু নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরের যে নরম প্রোটোপ্লাজম আছে সেটা জল শুকিয়ে গিয়ে কুঁকড়ে দেয়াল থেকে সরে আসতে শুরু করে। মনে করো এটা দেওয়াল, এর গায়ে যে লেগে থাকা প্রোটোপ্লাজমগুলো ছিল সেগুলো কুঁকড়ে যায়। তো কুঁকড়ে গেলে কি হয়, একটু এর সাথে লাগাবগুলো বন্ধ হয়ে যায়, সেগুলো তখন কি হয়, দেয়াল থেকে সরে আসতে শুরু করে, দূরের দিকে সরে যায়। তো এই ঘটনা থেকেই বায়োলজিতে বলা হয় প্লাজমোলাইসিস। এবার প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের এই সেল ওয়ালের লাভ কী? আসলে দেখো, প্রাণীরা মানে আমরা যারা মানুষ আছি বা অন্য জন্তু জানোয়ার যে সমস্ত প্রাণীরা আছে, তারা কী করি, ঝড় বৃষ্টি বা কোনো প্রতিকূল আবহাওয়া হলে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারি, কিন্তু উদ্ভিদরা তা পারে না। তো গাছকে এক জায়গায় দাঁড়িয়ে সব কিছু সহ্য করতে হয়। যখন খুব বৃষ্টি হয় তখন গাছের কোষগুলো কী হয়, হাইপোটনিক পরিবেশে চলে যায় এবং জল শোষণ করে ফুলতে থাকে। প্রাণী কোষ হলে কী হবে, জল বেশি ঢুকে ফেটে যেত, কিন্তু উদ্ভিদ কোষে এই শক্ত সেল ওয়াল থাকার কারণে কী হয়, কোষটি ফুলে ফেটে যায় না। সেল ওয়াল উল্টো দিক থেকে একটা সমান চাপ দেয়, যা কোষকে সুরক্ষিত রাখে। বুঝে গেল? জিনিসটা তুমি এখানে বুঝতে পারবে সেল ওয়ালের সুবিধাটা কী। তো আজ আমরা কি কি শিখলাম সেটাও দেখা যাক। প্রথমের দিকে আমরা কি শিখলাম, যে কোষ কোষ কীভাবে আবিষ্কার হয়েছে, তারপরে সেল থিওরি কী, তারপরে সেল ওয়ালেরও একটা কনসেপ্ট আমরা বিল্ড আপ করলাম। আশা করি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং পড়ানো মনে হয় যে সহজ হয়েছে, তবে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের ভিডিওতে আমরা জানব কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের কী কী রহস্য রয়েছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ।